একদিকে সমুদ্র, আরেকদিকে পাহাড়, পৃথিবীর দীর্ঘতম বালুকা বেলা। এমন সব প্রাকৃতিক বৈচিত্র্যের কারণেই কক্সবাজার জেলাকে বলা হয় দেশের পর্যটন রাজধানী। আসছে নির্বাচনকে সামনে রেখে প্রত্যাশার জাল বুনছেন এখানকার 18 লাখ ভোটার। পর্যটন নির্ভর অর্থনীতি, রোহিঙ্গা সংকট, নিরাপত্তা আর ভূ রাজনৈতিক বাস্তবতায় কক্সবাজার সবসময়ই শঙ্কা আর সম্ভাবনার ভূখণ্ড। এখানকার 4টি নির্বাচনী আসনের ভোটারদের চাওয়া পাওয়া কি? তারা কি ভাবছেন? আসছে নির্বাচনে তারা কি আবারও ক্ষমতার লড়াই দেখবেন, নাকি সাম্য আর মর্যাদাই তাদের চাওয়া? এমন সব প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা কক্সবাজারে। দর্শক, আপনারা দেখছেন চ্যানেল 24 এর নির্বাচন নিয়ে বিশেষ আয়োজন এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশ। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি জিনিয়া কবি সূচনা। আজ আমাদের সাথে আছেন কক্সবাজার জেলার স্থানীয় ভোটাররা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সংসদীয় আসনের প্রার্থীরা। আমরা শুরুতেই পরিচিত হব আমাদের যারা আমন্ত্রিত অতিথি আছেন তাদের সাথে। আমাদের সাথে আছেন অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি এবং সদস্য জেলা বিএনপি। আমাদের সাথে আছেন জাহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল কক্সবাজার জেলা জামায়াত, এবং আছেন জিয়াউল হক, ইসলামী আন্দোলনের থেকে সংসদ সদস্য প্রার্থী, কক্সবাজার আসন 2। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা বলছিলাম যে সংকট আর সম্ভাবনার শহর এই শহর, কক্সবাজার শহর। এই সংকট আর সম্ভাবনা নিয়ে আমাদের চ্যানেল 24 এর যিনি প্রতিনিধি আছেন আজম নিহাদ, তার কাছ থেকে একটু জানতে চাইব। কক্সবাজার এমন একটি জেলা শহর যেখানে সংকট যেমন আছে তেমনি সম্ভাবনা আছে, নিরাপত্তাহীনতাও আছে। আপনি যদি একটু সেই জায়গাগুলো আমাদের কাছে সংক্ষেপে তুলে ধরেন। ধন্যবাদ সূচনা। আমি যদি সংকটের কথা বলতে চাই তাহলে অনেক সময় নিয়ে বলতে হবে, কিন্তু এত সংকটের মধ্যে কক্সবাজার, বিশেষ করে আপনি জানেন যে কক্সবাজারের যে উকিয়া টেকনাফ এলাকাটি রয়েছে সেখানে আমি বাংলাদেশের যে ভোটার জনসংখ্যা সেখানে প্রায় 6 লাখের মতো, কিন্তু বিপরীতে রোহিঙ্গা আছে 12 লাখেরও বেশি। সেক্ষেত্রে আমরা প্রতিনিয়ত সেখানে অপহরণ, খুন সহ নানা ধরনের অপরাধ দেখে আসছি এবং বিশেষ করে সশস্ত্র গোষ্ঠী যারা তাদের প্রদর্শনী দেখা যায় সেখানে। এবং এর পাশাপাশি আমাদের একটা বড় সীমান্ত রয়েছে, যে সীমান্ত দিয়ে প্রতিনিয়ত মিয়ানমারের অংশ থেকে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের মাদক অস্ত্র ঢুকে যাচ্ছে। এবং বিশেষ করে এখন যেটি নির্বাচনকে সামনে রেখে যেটি দেখা যাচ্ছে, গর্জনিয়া, কচ্ছপিয়া সহ বিভিন্ন যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে, গুমদুম, নাইকনছড়ির বিভিন্ন অংশ, সেখানে বিভিন্ন অস্ত্রধারী গ্রুপকে দেখা যাচ্ছে। এবং আগামী নির্বাচনে তাদের কোনো ব্যবহার এখানে হবে কিনা বা কেউ করতে চাইবে কিনা সেটি একটি বড় সংকট। একই সাথে আপনি কক্সবাজারকে পর্যটনের রাজধানী হিসেবে চেনেন, কিন্তু আদৌ কি এখানে কোনো বিদেশি পর্যটক আসে? এটা একটা বড় প্রশ্ন। কারণ আমরা গত বেশ কয়েক বছর ধরে যেটি দেখছি, কক্সবাজারে যারা চাকরির সুবাদে এখানে অবস্থান করেন বিদেশিরা, শুধুমাত্র তারাই কক্সবাজার বিচে মাঝে মধ্যে ঘোরাফেরা করেন। বাকি কক্সবাজারকে উদ্দেশ্য করে কেউ কিন্তু ঘুরতে আসেন না বিদেশ থেকে। ফলে আমরা গত 8-10 বছরের ব্যবধানে সেই জায়গাটা হারিয়েছি, যেখানে বিদেশি পর্যটকের এখন আকর্ষণ এইদিকে নাই বললেই চলে। সেক্ষেত্রে আমাদের যে দীর্ঘতম মেরিন ড্রাইভ, এই মেরিন ড্রাইভের যে পাহাড় সাগর, আপনি ভূমিকায় যেভাবে বলছিলেন, একদিকে সাগর অন্যদিকে পাহাড়, মাঝখান দিয়ে মেরিন ড্রাইভের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করানোর জন্য, পৃথিবীর বুকে তুলে ধরানোর জন্য সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই এবং তাদেরকে রাখবার জন্য আমাদের কোনো অবকাঠামো নেই। যে কারণে কয়েকটি হোটেল আমরা দেখতে পাই, কয়েকটি রেস্টুরেন্ট দেখতে পাই, কিন্তু বিদেশিরা যেখানে আকৃষ্ট হবে সেই ধরনের কোনো পর্যটন কক্সবাজারে গড়ে ওঠেনি। এটির বাইরে আরো যেটি বড় সমস্যা সেটি হচ্ছে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক, যেই মহাসড়কে প্রতিনিয়ত সেখানে প্রাণহানি হচ্ছে। এবং আমরা যদি পরিসংখ্যান বলতে চাই, বছরে অনেকগুলো প্রাণ প্রতিনিয়ত সেখানে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু গত সরকারের সময়ও আমরা বিভিন্ন সময় মানুষের যে আন্দোলন, মানুষের যে দাবি সেটি শুনেছিলাম, কিন্তু বাস্তবে মহাসড়ককে 4 লেনে উন্নীত করার কোন ধরনের পদক্ষেপ আমরা সরকারের পক্ষ থেকে দেখিনি, যে কারণে এখানকার মানুষ সড়ক নিয়ে সবচেয়ে বেশি সমস্যার মধ্যে আছে। এবং এর পাশাপাশি আমরা যদি বলতে চাই যে পর্যটন নগরীকে সাজানোর জন্য যে মহাপরিকল্পনা নেওয়া দরকার, আসলে ঢাকায় বসে সেই ধরনের পরিকল্পনা আদৌ নিয়েছে কিনা কক্সবাজারের মানুষই সেটা জানে না। এর বাইরে এখন যেটা সবচেয়ে বড় সংকট, আপনি জানেন যে সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় কিন্তু কক্সবাজার এখন, কিন্তু সেই তুলনায় মানুষের আয় নেই। একই সাথে 12 লাখেরও যে বেশি রোহিঙ্গা কক্সবাজারে অবস্থান করে, তারা যে আমাদের এখান থেকে এখানকার ফসলগুলো তাদের কিন্তু যোগান হিসেবে ওখানে যাচ্ছে। ফলে এখানে একটা বড় সংকট দেখা দেয়। সেই সংকট থেকে বের করার জন্য আগামী যে সরকার আসবে তারা নিশ্চয়ই কোনো একটা সিদ্ধান্ত নেবে। এর বাইরে সংকটের কথা, সম্ভাবনার কথা যদি বলি, যে আমাদের যে সম্ভাবনার জায়গাগুলো আছে, শুধুমাত্র আপনি যে বীজ দেখেন এর বাইরেও কিন্তু পর্যটনের দারুণ দারুণ স্পটগুলো আছে। আমরা শুধুমাত্র যদি এগুলো সারা পৃথিবীর কাছে তুলে ধরতে পারি এবং আমাদের যে দীর্ঘতম সমুদ্র সৈকত আছে সেখানকার যে ব্লু ইকোনমি, সেটাকে যদি আমরা সঠিকভাবে আবিষ্কার করতে পারি, তাহলে আমাদের কক্সবাজারটা অনেক বেশি দারুণভাবে উঠে আসবে জাতীয় অর্থনীতিতে।
ধন্যবাদ আজম নিহাদ। আমরা শুনলাম সংকটার সম্ভাবনার কথা এবং শঙ্কার কথাও কিছু শুনলাম। আমি এখন আসবো আমাদের অতিথিদের কাছে। আমি একদম শুরুতে অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, একটু আপনার কাছে জানতে চাই। আমি সবার কাছে আসবো যে এই যে আপনার দলের যিনি প্রার্থী, হ্যাঁ, তার ইস্তেহারে দুটি কথা আছে। একটা হচ্ছে সেবা একদম দোরগোড়ায় পৌঁছে দেওয়া, আর একটা হচ্ছে সামাজিক নিরাপত্তা। কিন্তু আমাদের চ্যানেল 24-এর যিনি আঞ্চলিক প্রতিনিধি, তিনি কিন্তু বলছিলেন যে কত ধরনের সামাজিক নিরাপত্তাহীনতা রয়েছে। আপনারা যদি নির্বাচিত হন, তাহলে সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপগুলো কি হবে, একটু যদি সংক্ষেপে বলেন। জি, ধন্যবাদ। আমার প্রার্থী কক্সবাজার সদর রামু ঈদগাঁও আসনের বিএনপি মনোনীত দানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থী লুৎফর রহমান কাজল। তিনি যে দুটি বিষয়ে আপনি অবতারণা করেছেন, যে সামাজিক নিরাপত্তা, সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়া। জি, আমাদের বর্তমান যে সেবা, স্বাস্থ্য সেবা বা বিভিন্ন নাগরিক সেবা যেগুলো আছে, সেগুলো অনেক জটিল প্রক্রিয়ায় আছে। যেমন কিছুদিন আগে পর্যন্ত কক্সবাজারের একজন নাগরিক তার পাসপোর্ট করতে গেলে সে যে রোহিঙ্গা নয় এই মর্মে তার একটা প্রত্যয়নপত্র লাগতো। এটা ছিল আমাদের জন্য অসম্মানজনক একটা বিষয়। এইসব বিষয় বাদ দিয়ে একজন দেশের নাগরিক যেভাবে বিভিন্ন ক্ষেত্রে সেবা পাওয়া উচিত, সেগুলো সচল করা এবং সেগুলো কার্যকর করার জন্য আমার প্রার্থী নির্বাচিত হলে ব্যবস্থা নেবেন। এর বাইরে হচ্ছে আপনার সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা এটা একটা ব্যাপক বিষয়। সামাজিক জীবনে প্রত্যেক নাগরিককে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের অনেক কিছু এখানে কাজ করার মতো আছে। সেসব কাজ একটা নির্বাচিত সরকার দ্বারা সম্ভব, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দ্বারা সম্ভব, কারণ তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে। তো আমি আশা করি আমার দল নির্বাচিত হলে সামাজিক নিরাপত্তার পরিধি বাড়বে, সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং জনজীবন নির্বিঘ্ন হবে বলে আমি বিশ্বাস করি। জাহিদুল ইসলাম, আমি একটু আপনার কাছে জানতে চাই। আপনি তো সেক্রেটারি জেনারেল কক্সবাজার জেলা জামায়াত, বিএনপির ইস্তেহারের কথা শুনছিলাম। আপনাদের ইস্তেহারে এমন ভিন্ন কি আছে যেটা আসলে আপনাদেরকে আলাদা করবে বা আপনাদেরকে ভোটাররা ভোট দিবে বলে আপনি মনে করেন? 24-এর আজকের আয়োজনের সম্মানিত উপস্থাপিকা, সম্মানিত সহ-আলোচকবৃন্দ, সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন দীর্ঘ 17 বছর পরে আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ নতুন করে কথা বলার জন্য অধিকার পেয়েছে। আমরা ভোটাধিকার হারিয়ে পেরেছিলাম। এখানে দলীয় প্রশাসন ছিল, প্রশাসনকে এককভাবে দলীয়ভাবে ব্যবহার করা হয়েছিল। এজন্য আইন শৃঙ্খলা এখানে অবনতি ছিল এবং অনির্বাচিত মানুষের ভোটে নির্বাচিত না হওয়ার কারণে সেবা থেকে মানুষ বঞ্চিত ছিল। আমরা জুলাই আগস্ট বিপ্লবের পরে এদেশের যে সমস্যা, দুর্নীতি, আমরা বলছি আমরা নির্বাচিত হলে দুর্নীতিকে না বলবো এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করব। এবং আমাদের আমিরে জামাত বলেছেন, জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, আমরা সকল দলকে সাথে নিয়ে সরকার গঠন করে দেশের স্থিতিশীলতা আমরা বজায় রাখার জন্য চেষ্টা করব। এরপরে আমাদের স্থানীয়ভাবে কক্সবাজারের যে সমস্যাগুলো আছে এগুলো আমরা চিহ্নিত করেছি। আমাদের এখানকার সাংবাদিক যিনি বলেছেন এখানে আইন শৃঙ্খলা অবনতি, এরপরে পর্যটনের যেভাবে বিকাশ হওয়ার কথা ছিল সেভাবে বিকাশ হয়নি। আমরা পরিকল্পিতভাবে কক্সবাজারের উন্নয়নের জন্য, পর্যটন শিল্পকে বিকাশ করার জন্য এখানে স্টেক হোল্ডারদের নিয়ে বসে পর্যটক বান্ধব একটা কক্সবাজার জেলা গঠন করার জন্য আমরা চেষ্টা করব। এবং কক্সবাজারের যে যাতায়াত ব্যবস্থার অসুবিধার কথা উনি বলেছেন, কক্সবাজারে 4 লাইন করার জন্য দীর্ঘদিন থেকে দাবি দেওয়া হচ্ছে, এখনো হয় নাই। আমরা এই 4 লাইন বাস্তবায়ন করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। নির্বাচিত হলে এই প্রয়োজনীয় এই কক্সবাজারের সমস্যাগুলোকে চিহ্নিত করে আমরা এক এক করে সমস্যার সমাধান করে কক্সবাজার যে
পর্যটন রাজধানী সত্যিকারের যেটা কথা আছে সেটা পর্যটন রাজধানী হিসেবে বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করে যাব। এজন্যই মানুষ আমাদেরকে ভোট দেবে বলে আমরা আশা করতেছি। জিয়াউল হক, আপনি তো কক্সবাজারের 2 আসন থেকে সংসদ সদস্য পদ প্রার্থী। আপনার কাছে একটু আমি জানতে চাই যে আমরা দুজনের ইস্তেহারের কথা শুনলাম দুটি দলের, আপনার ইস্তেহারে এমন কি ভিন্নতা বা এমন কি বিষয় থাকবে যাতে আপনি মনে করেন যে ভোটার আপনাকে নির্বাচিত করবেন? চ্যানেল 24 এর আজকের এই টক শোতে উপস্থিত সহযাত্রীরা এবং দর্শক শ্রোতারা সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সর্বপ্রথম ইসলাম আন্দোলন বাংলাদেশ একটা আধুনিক স্মার্ট একটা ইসলামিক দল। জুলাই আন্দোলনের পরে বাংলাদেশের প্রতিটা মানুষের অন্তরে একটা জোর দাবি যে বাংলাদেশে একটা বিপ্লব হবে, পরিবর্তন হবে। সেই পরিবর্তনের অংশ হিসেবে ইসলাম আন্দোলন বাংলাদেশ মনে করে, যেহেতু ইসলাম আন্দোলন বাংলাদেশ একমাত্র দল যেটার টিআইবি রিপোর্ট অনুযায়ী দুর্নীতির পার্সেন্টেজ একেবারে 0। অন্যান্য সকল রাজনৈতিক দলের ব্যাপারে টিআইবি রিপোর্ট হচ্ছে দুর্নীতি কারো 50%, কারো 30%, সর্বনিম্ন যে দলটার দুর্নীতির পার্সেন্টেজ ওটাও 5%। সেক্ষেত্রে ইসলাম আন্দোলন বাংলাদেশ অনন্য। ইসলাম আন্দোলন বাংলাদেশের দুর্নীতির পার্সেন্টেজ হচ্ছে 0 লেভেল। তার মানে হচ্ছে ইসলাম আন্দোলন বাংলাদেশের প্রার্থী, কর্মী, আমির সবাই দুর্নীতিমুক্ত। এই বিষয়টা সহ অন্যান্য বিষয় দেখে বাংলাদেশের ভোটাররা ইসলাম আন্দোলন বাংলাদেশকে বেছে নেবেন। আজকে যেহেতু কক্সবাজার শহরের সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে, আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্ভাবনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমাদের এই কক্সবাজার শহরকে পর্যটনের রাজধানী বলা হয়। ঠিকই পর্যটনের রাজধানী। এটা বিগত মাত্র 10-15 বছরে এই কক্সবাজার শহর এখান থেকে বর্ধিত হয়ে যেতে যেতে প্রায় 80-90 কিলোমিটার দক্ষিণে গিয়ে টেকনাফ পর্যন্ত পৌঁছেছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, কক্সবাজার শহর থেকে আমাদের সোনাদিয়া দ্বীপ মাত্র 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার দূরে গিয়ে ওই মহেশখালীতে কোনো পর্যটনের ছোঁয়া লাগেনি। অথচ আমরা যদি একটু লক্ষ্য করি, মহেশখালীর সোনাদিয়া দ্বীপ এটা ইকো ট্যুরিজমের জন্য অত্যন্ত উপযুক্ত, ভৌগোলিকভাবে উপযুক্ত, আবহাওয়া দিক দিয়ে উপযুক্ত এবং দূরত্ব দিক দিয়েও অনেক কাছে। সেই দূরত্বকে গুছিয়ে আমাদেরকে বারবার বলা হয়েছে সমুদ্রের কারণে ওই পারে উন্নয়ন করা যাচ্ছে না। অথচ আমরা আন্তর্জাতিক স্মৃতির দিকে তাকালে, যেটা কায়রো শহর, ওখানে মাঝখানে নীল নদ আছে, নীল নদের এই পাশেও শহর, ওই পাশেও শহর। একইভাবে লন্ডন শহরেও মাঝখানে টেমস নদীর এই পাশেও শহর, এই পাশেও শহর। আবার যদি ইস্তাম্বুলে যাই, ইস্তাম্বুলে যেটা বসফারাস নদী, ওই নদীর এই পাশেও শহর, এই পাশেও শহর। ওই সমস্ত দেশে নদীর কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হয় নাই। কিন্তু আমাদেরকে মাত্র 1.5 কিলো থেকে 2 কিলো নদীর কথা বলে বারবার আমাদেরকে উন্নয়ন বাধাগ্রস্ত করা হয়েছে। এখন যদি দেখেন, এখানে সব 5 স্টার হোটেল, 10 তলা 3 তলা বিল্ডিং, আর ওখানে এখনো ঝুপড়ি। আমরা চাই সেই নদীর ব্যারিয়ারটাকে আধুনিকায়ন করে দূরত্ব গুছিয়ে ওইটাকে ইকো ট্যুরিজম পার করা। ওইটা যদি ইকো ট্যুরিজম পার করা হয়, ভৌগোলিকভাবে যেভাবে উপযুক্ত, একইভাবে পর্যটকদের জন্য একটা নতুন একটা আনন্দদায়ক বিষয় হবে। সমুদ্র পারাপারের জন্য নিরাপদ ব্যবস্থা থাকবে এবং মহেশখালীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কারণে অনেক পেশাজীবীরা এখন কর্মহীন হয়ে গেছে। আমাদের মহেশখালী লবণ শিল্প, পান শিল্প এবং চিংড়ি শিল্প সমস্ত জায়গাগুলো ওরা এই লিজ নিয়ে সরকার বিভিন্ন বড় বড় প্রকল্পকে দেওয়ার কারণে ওখানে যারা কাজ করতো তারা এখন কর্মহীন। সেই জায়গায় যদি আমরা ইকো ট্যুরিজম পার্ক সোনাদিয়া করতে পারি, যারা ওখানে কর্ম হারিয়েছে তাদের ওখানে কর্ম দিতে পারি, তাহলে উন্নয়নের একটা ভারসাম্য আসবে। মহেশখালীতে যারা কর্মহীন তারা একটা কর্ম পাবে। পাশাপাশি আমাদের যে পর্যটন শিল্পটা শুধু একমুখী উন্নয়ন না হয়ে ভিন্নমুখী উন্নয়ন হবে এবং পর্যটকরাও শুধুমাত্র হাইওয়ে রোডে সরে সরে তারা আনন্দ যে পাবে, সেই জায়গায় একটু সমুদ্র বিচরণ হলো তাদের আনন্দ তো ভিন্ন মাত্রা আসবে। এই জিনিসটা আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হবে, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের মানুষের কাছেও এটা প্রশংসিত হবে, যেহেতু এই জিনিসটা অত্যন্ত উপযুক্ত এবং আমাদের মহেশখালীতে অনেকের কর্মহীন হয়ে যাচ্ছে, তাদের জন্য এই উপযুক্ত সিস্টেমটা আমরা সহজে নিতে পারি পর্যটন শিল্পের বিকাশের জন্য। নাম্বার 2, এখানে অনেক অসুবিধার কথা বলা হয়েছে। অসুবিধার আমাদের আলোচনার মধ্যে মহেশখালী কুতুবদিয়ার কোনো অসুবিধার কথা বলা হয়নি। মহেশখালী কুতুবদিয়া দুইটা দ্বীপ, উভয় দ্বীপেই সমুদ্রে বেষ্টিত। অত্যন্ত দুর্ভাগ্য বিষয়, উভয় দ্বীপের আমাদের এখনো কোনো টেকসই বেড়িবাদ হয়নি। এটা যে জাতি হিসেবে আমাদের জন্য কত লজ্জার। 54 বছর এই দেশটা শাসন করেছে, 54 বছর আমরা এখানে বসবাস করেছি, আমাদের পিছনে এখনো কোনো টেকসই বেড়িবাদ হয়নি। অথচ টেকসই বেড়িবাদ যদি করি, একটা সুষ্ঠু উদ্যোগ নিলে
মহেশখালী কুতুবদিয়া যে জনসংখ্যা আছে, একজন যদি এক মুঠো বালু দিলে ওখানে বেরিবার না পাহাড় হয়ে যেত। কিন্তু আমাদের শাসকরা, আমাদের নেতারা শুধুমাত্র কিভাবে বুক করবে সেটার দিকে মনোযোগ ছিল। মহেশখালী কুতুবদিয়ার এই টেকসই বেড়িবাঁধের খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বাদ দিছে। আমরা চাই সেই অসুবিধাটা আমাদের প্রত্যেক আলোচনায় আসুক। মহেশখালী কুতুবদিয়ার টেকসই বেড়িবাঁধ অবশ্যই প্রয়োজন। দ্বিতীয় নম্বর, মহেশখালী কুতুবদিয়া যে পেশাগুলো আছে আমাদের, চিংড়ি, লবণ, ফান, প্রত্যেকটা পেশাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে আজকে সুকৌশলে আপনার মূল বক্তব্য হচ্ছে আপনি কর্মসংস্থান এবং দুর্নীতি একদম জিরো টলারেন্স করার উপর আপনি গুরুত্ব দিবেন। শিওর শিওর আমরা শুনছিলাম নির্বাচনী ইস্তেহারের কথা। এবার এই জেলার যারা সাধারণ ভোটার আছেন তারা এই ইস্তেহারের উপর কতটুকু আস্থা রাখতে পারছেন সেই বিষয়টি জানবো। এখানে যারা স্থানীয় ভোটার আছেন একটু তাদের কাছে প্রশ্ন, তাদের আসলে কি প্রশ্ন আছে। এই যে নির্বাচনী ইস্তেহার আপনারা শুনছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং সংসদীয় আসনের প্রার্থীরা বলছিল, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে এই যে ইস্তেহার আছে সেটার প্রতি আসলে আপনাদের আস্থা কতটুকু, বা আপনারা কার উপর ভরসা করতে পারছেন, বা আপনাদের আরো কিছু চাওয়ার বা পাওয়ার আছে কিনা সেই বিষয়গুলো নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ চ্যানেল 24 এর দর্শক শ্রোতাদের। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা কক্সবাজার পর্যটন রাজধানী হিসেবে পরিচিত, কিন্তু কিছুদিন আগে আমাদের কক্সবাজারের পর্যটন এরিয়াটাকে ইসিএ, ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করা হয়েছে, যার কারণে আমাদের স্থানীয় জনসাধারণ আমাদের সমুদ্র সৈকতের আশেপাশে কোনো প্রকার স্থাপনা কিংবা কোনো পর্যটন বান্ধব এবং উদ্যোক্তা তৈরি হচ্ছে না। তো এই যে ইসিএটা ঘোষণা করার মাধ্যমে আমাদেরকে যে উদ্যোক্তা তৈরির পথটা বন্ধ করে দেওয়া হলো, অথচ বিশ্বের বিভিন্ন জায়গায় পর্যটন বান্ধব বিচের পারে নানা ধরনের ব্যবসা কিংবা কাজ করার সুযোগ রয়েছে, অথচ আমাদের কক্সবাজার সমুদ্র সৈকতে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর দ্বিতীয় কথাটি হচ্ছে, আমাদের দেশে ভোটারদের মধ্যে 50% নারী ভোটার। আমি আমাদের যারা নেতৃবৃন্দের কাছে প্রশ্ন করব, ওনারা নারীর নিরাপত্তা, নারীর মর্যাদা নিয়ে আগামীর বাংলাদেশে ওনাদের কি কর্মসূচি রয়েছে, কি পরিকল্পনা রয়েছে, এই প্রশ্নটা আমি রাখছি। এরই সাথে আমাদের যে জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি, সেই 40% নিউ জেনারেশনের জন্য, জেনজি জেনারেশনের জন্য আপনাদের নতুন বন্দোবস্ত কি রয়েছে, এই প্রশ্নটা আমার থাকবে। ধন্যবাদ। আচ্ছা, নিশ্চয়ই আমরা উত্তরে যাব। আগে আরো কয়েকজন প্রশ্ন করতে চেয়েছেন। আমার নাম হচ্ছে শাহাদাত হোসেন রিপন, আমি কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। আমি সামাজিক নিরাপত্তা এবং পর্যটন নিয়ে দু একটি প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে, আমাদের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে অনেক ইসলামিক দল ওনারা প্রচার করছেন ইসলামী শরিয়া ভিত্তিক কিংবা কোরআন ভিত্তিক আইন প্রতিষ্ঠা করবে এবং রাষ্ট্র পরিচালনা করবে। আমি সেই ক্ষেত্রে বলতে চাচ্ছি যে আমাদের যে সামাজিক নিরাপত্তা, যে আমাদের সমাজে বিভিন্ন ধর্মাবলম্বীরা বসবাস করে থাকেন। এখন আমাদের রাষ্ট্রটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, আমাদের একটি সংবিধান রয়েছে। এখন কোরআন সুন্নাহর আলোকে যদি রাষ্ট্র পরিচালনা করতে যাই, তাহলে সামাজিক নিরাপত্তা যে আমরা নিশ্চিত করব, সেই ক্ষেত্রে সব ধর্মাবলম্বীরা নিরাপত্তাটুকু পাচ্ছে কিনা, নিরাপত্তা নিশ্চিত হচ্ছে কিনা। পাশাপাশি পর্যটন নিয়ে যদি বলি, আমরা যারা কক্সবাজারে আছি সকলে চাই আমাদের এই পর্যটন শহর হিসেবে কক্সবাজার সমগ্র বিশ্বে একটি পরিচিতি লাভ করুক, বিদেশি পর্যটকরা আমাদের এই কক্সবাজারে আসুক। এখন বিদেশি পর্যটকরা কক্সবাজারে আসার জন্য কক্সবাজারে যেভাবে সাজাতে হবে, সেই ব্যবস্থাটুকু ইসলামী শরিয়া সম্মত হচ্ছে কিনা। যদি না হয়, তাহলে যে আমাদের যে সংবিধান আছে, সেই সংবিধানের সাথে কোরআন সুন্নাহর যে আইন, সেটার সাথে সাংঘর্ষিক হচ্ছে কিনা। একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা আমাদের যে সংবিধান, সেই সংবিধানকে সমুন্নত রাখতে পারছি কিনা, সেই প্রশ্নের উত্তরগুলো আমি চাচ্ছি। ধন্যবাদ। বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, কিন্তু আপনি কি কোনো প্রশ্ন করতে চান? আচ্ছা, জি, ধন্যবাদ সবাইকে। আমি কারণ বড়ুয়া, আমি কক্সবাজার সদর উপজেলা এবং পৌরসভার একজন বাসিন্দা, আর হচ্ছে এই আসনের একজন ভোটার। আবার প্রশ্ন হচ্ছে, সাম্প্রতিক সময়ে 5 আগস্ট পরবর্তী আমরা একটা জাতীয়ভাবে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। সেটা হচ্ছে, আমরা যারা মাইনরিটি, সংখ্যালঘু, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যারা নন মুসলিম আছে, তারাই আমরা দেখলাম
সর্বশেষ প্রদীপ চন্দ্র দাসকে পুড়িয়ে জ্বালিয়ে মারা হলো। আমরা দেখলাম ছায়ানটে উদীচিতে হামলা চালানো হলো। আমরা এটা এই যে একটা বিচারহীনতা, এটা আমরা 5 আগস্টের পূর্বে দেখেছি। 5 আগস্টের পরবর্তী আমরা কোনো বিচারহীনতা, এরকম একটা অপরাধে আমরা আশা করিনি। বিশেষ করে আমার প্রশ্ন যে এখানে ইতিমধ্যে আমরা দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা রেইনবো নেশনের ঘোষণা দিয়েছেন, যেখানে ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতি সবাই একসাথে চলাফেরা করবেন। আমার প্রশ্ন হচ্ছে, এই কক্সবাজার জেলা এটা বাংলাদেশের বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, মুসলিম সবার সমন্বয়ে একটা সংস্কৃতির অন্যতম ধারক বাহক বাংলাদেশের একটা উদাহরণের জেলা। এই জেলায় আমরা 5 আগস্ট পরবর্তী অনেকে দাবি করতে পারেন যে আমাদের নিরাপত্তার জন্য হিন্দু মন্দির, বৌদ্ধ বিহার, খ্রিস্টানের গির্জায় দলীয় নেতাকর্মীরা ভূমিকা রেখেছেন বিভিন্ন রাজনৈতিক দলের। কিন্তু আমার প্রশ্ন যে এটা আমাদের জন্য পর্যাপ্ত নয়। যদি মসজিদে পাহারা দিতে না হয়, তাহলে কেন আমার বৌদ্ধ মন্দিরে, হিন্দু মন্দিরে, গির্জায় পাহারা দিতে হবে? আমরা এই একটা সুন্দর সহাবস্থানের বাংলাদেশ এবং সহাবস্থানের একটা কক্সবাজার জেলা, সবার অংশগ্রহণ যে কক্সবাজার জেলা, এটাই আমার রাজনৈতিক দলের ভূমিকা কি, বা আমরা তাদের কাছে কি কমিটমেন্ট আশা করতে পারি? ধন্যবাদ। নিশ্চয়ই আমরা কমিটমেন্ট গুলো জানবো। একটু নারী ভোটারদের কাছে আসতে চাই। হ্যাঁ, আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে প্রশ্ন করতে চাই, আপনার দল যদি ক্ষমতায় আসে, আমাদের সামাজিক নিরাপত্তা, আমরা বিভিন্নভাবে বুলির শিকার হচ্ছি, নারী হিসেবে তো হচ্ছি, সাথে পাশাপাশি আমরা যেহেতু একটা যুদ্ধে অংশগ্রহণ করছিলাম, তার কারণে আরো বেশি বুলির শিকারটা হচ্ছি। এটা নিয়ে আপনাদের পরিকল্পনা কি, আমরা সেটা জানতে চাই। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আমরা কক্সবাজারের স্থানীয় ভোটারদের কাছ থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পেলাম। সেই প্রশ্নগুলোর উত্তর জানবো আমাদের যারা প্রার্থী আছেন এবং যারা রাজনৈতিক দলের প্রতিনিধি আছেন তাদের কাছ থেকে। আমি একটু আপনাদের তিনজনকে বলতে চাই, প্রশ্নগুলো নিশ্চয়ই শুনেছেন আপনারা, এবং বারবার একটা কথা কিন্তু বলা হচ্ছে নিরাপত্তার কথা। নিরাপত্তাহীনতা ফিল করছে যারা কক্সবাজারের স্থানীয় ভোটার আছেন। সেই জায়গা থেকে একটু জানতে চাচ্ছিলাম যে রোহিঙ্গা সংকট, সেটা তো একটা বড় সংকট। কক্সবাজার বললেই আসলে আমাদের কাছে কিন্তু তাই মনে হয়। আমি একটু অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম আপনার কাছে জানতে চাই, এই রোহিঙ্গা সংকটটাকে আপনারা কিভাবে মোকাবেলা করবেন, একটু সংক্ষেপে যদি আমাদেরকে বলেন, কারণ এটার সাথে তো নিরাপত্তার প্রশ্ন জড়িত। জি, ধন্যবাদ। এই রোহিঙ্গা সংকটটাই হচ্ছে আমাদের অন্যতম প্রধান সংকট কক্সবাজারের। রোহিঙ্গা আসার পূর্বে কক্সবাজারের শান্তি শৃঙ্খলা যেটুকু ভালো ছিল, রোহিঙ্গা আসার পরে তার অনেক অবনতি হয়েছে। রোহিঙ্গা সংকটের কারণে সমাজ অস্থির হয়ে গেছে। শুধু উকিয়া টেকনাফ নয়, কক্সবাজারের 8টি জেলার 9টি জেলার উপজেলা সবগুলোতে, এমনকি চট্টগ্রাম সহ আশেপাশের অনেক জেলাতেও এটার খারাপ প্রভাব পড়ছে। এই জন্য রোহিঙ্গাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে যে পর্যন্ত না প্রত্যাবাসন করা যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে দীর্ঘদিনের বিচারহীনতার কারণে, বিচারহীন সংস্কৃতির কারণে এখন এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং এলাকার আধিপত্য নিয়ে হত্যাকাণ্ড, বিভিন্ন কারণে হত্যাকাণ্ডগুলো হচ্ছে। যদি আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যায়, তবে এই যে বিচারহীন সংস্কৃতি থেকে বের হয়ে আমাদের ন্যায় বিচার ভিত্তিক একটা সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে পারবে, যে কারণে সামাজিক নিরাপত্তা বাড়বে। আর বিএনপি কেন এটা পারবে? এখানে একটা সক্ষমতার বিষয় আছে। যে বললাম, সুন্দর সুন্দর কথা অনেকেই বললাম, কিন্তু সক্ষমতা কার আছে? যার অভিজ্ঞতা আছে তারই সক্ষমতা বেশি। এই জন্য বিএনপি বিগত দিনে আমাদের এই রাষ্ট্র ক্ষমতায় অনেকবার আসীন হয়েছে, কল্যাণ সাধন করেছে জনগণের। এই নারীদের কথা যখন আমরা বলি, এই যে আমি আসলে নারীদের কথা প্রসঙ্গে একটু আমি যেতে চাই জাহিদুল ইসলামের কাছে, যিনি জামাতের প্রতিনিধিত্ব করছেন, সেক্রেটারি জেনারেল কক্সবাজার জেলা জামাত। আমি একটু আপনার কাছে শুনতে চাই যে আপনাদের বিষয়ে আপনাদের দলের বিষয়ে সবসময় একটা কথা কিন্তু সাধারণ মানুষ বলে যে আপনারা ক্ষমতা আসলে নারীরা বেশ কুক্ষিগত হয়ে যাবে, তাদের সেভাবে তারা বাইরে কাজ করতে পারবে না, নারী উদ্যোক্তা তৈরি হবে না। আপনি সেই জায়গা থেকে কি বলবেন? এই কথাটা অনেক পুরাতন। এটা জামাতের ব্যাপারে, শিবিরের ব্যাপারে এই অপপ্রচারটা দীর্ঘদিন থেকে আছে, কিন্তু এদেশের ছাত্র সমাজ, জনগণ কিন্তু এটা উত্তর দিয়ে দিয়েছে। আপনারা জানেন, শিক্ষাঙ্গনগুলোতে যখন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছিল, তখন বলে যে শিবির নারী বান্ধব না, শিবির জিতলে এখানে নারীদের
বুরকা পরিয়ে দেওয়া হবে, আজকে সেটা ভুল প্রমাণিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে। বুরকা পরা, এরপর বুরকা ছাড়া চলা, সবাই ওপেন, যার যার স্বাধীনভাবে তারা চলতে পারছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাচ্ছে, সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধভাবে শিবিরকে পরাজিত করার জন্য চেষ্টা করা হয়েছে। সেখানকার ছাত্র ছাত্রী সবাই প্রমাণ করে দিয়েছে জামাত শিবির ছাত্র ছাত্রী বান্ধব, তাদের কাছে সকলেই নিরাপদ, এটা প্রমাণ করে দিয়েছে। আর জামাত বলছে যদি জামাত ক্ষমতায় যায়, নারী পুরুষ যার যার সক্ষমতা অনুযায়ী তার সে দায়িত্ব পালন করার জন্য তাদের চাকরির ব্যবস্থা করবে, কোনো অসুবিধা হবে না। এটা প্রমাণ এখন সক্ষম হচ্ছে। যেগুলো ছিল সেটা অপপ্রচার। সেক্ষেত্রে কক্সবাজারের ক্ষেত্রে আপনি কি বলবেন? কক্সবাজারে যারা নারীরা আছে জি, জি। তারা যে বললো যে তারা বিভিন্ন বুলির শিকার হচ্ছে, সেটা আপনারা কিভাবে মোকাবেলা বুলিং করবেন? শিকার হচ্ছে, এটা তো বিভিন্ন বখাটেদের বিভিন্ন ভাবে হচ্ছে। আমরা সব সময় চেষ্টা করে আসছি নারীদেরকে সম্মান, মর্যাদা, নিরাপত্তা দেওয়ার জন্য। আমাদের তো কোনো সময় ক্ষমতা ছিল না, আমরা দিতে পারি নাই। আমরা সংগঠন দলীয়ভাবে যতটুকু পেরেছি এটা আমরা দিয়েছি। যদি জনগণ আমাদেরকে আস্থা রাখতে পারে, যেই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে আস্থা রেখেছে, আগামী নির্বাচনে যদি জনগণ আমাদের উপর আস্থা রাখে, তাহলে আমরা জনগণের এই মহিলাদের, নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা 100% চেষ্টা করে দেব ইনশাআল্লাহ। জিয়াউল হক, একটু আপনার কাছে জানতে চাই, বারবার আমরা বলি যে কক্সবাজার মানেই হচ্ছে পর্যটন নির্ভর অর্থনীতি, এবং পর্যটন খাতের বিভিন্ন সীমাবদ্ধতার কথা বললেন স্থানীয় যারা ভোটার আছেন তারা। আপনি এটাকে উন্নয়ন করার জন্য কিভাবে দেখছেন, বা তাদের প্রশ্নের উত্তরে আপনি আসলে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। পর্যটন শিল্পে দুইটা প্রবলেমের কথা এখানে আসছে। একটা হচ্ছে টোটাল এই এরিয়া থেকে উন্নয়নের বাধাগ্রস্ত করা হচ্ছে। এখানে নতুনভাবে কোনো শিল্প গড়ে উঠতে না পারার মতো, নতুনভাবে কোনো বিল্ডিং যেন না উঠতে পারার মতো, এভাবে সরকারি পরিকল্পনার কথা উঠে আসছে। এই বিষয়টাকে গভীর স্টাডি করে মূল টোটাল যে জায়গা আছে, এই জায়গায় কোথায় কোন বিল্ডিং প্রয়োজন, কোথায় কি রকম ব্যবসা প্রয়োজন, কোথায় কি রকম উদ্যোক্তা প্রয়োজন, এটাকে একটা মাস্টার প্ল্যান করে সেরকম জোন আকারে ভাগ করে দিলে তখন আমাদের স্থানীয় লোকজনরা বাছাই নেবে এই এলাকায় হোটেল জোন, এই এলাকায় রেসিডেন্স জোন, এই এলাকায় ব্যবসায়িক জোন। এটাকে একেবারেই বন্ধ না করে এভাবে জোন আকারে করে সবাইকে ওপেন করে দিয়ে সাধারণ পাবলিককে আকৃষ্ট করা হবে। আপনারা যারা ব্যবসায়িক জোন করতে চান এই এলাকায় করেন, যারা আবাসিক হোটেল করতে চান এই এলাকায় করেন, যারা রেসিডেন্সিয়াল বিল্ডিং করতে চান এই এলাকায় করেন। এভাবে একটা মাস্টার প্ল্যান সাবমিট করা হবে। ওই মাস্টার প্ল্যান থেকে জনগণ বেছে নেবে কার কি প্রয়োজন। টোটালি উন্নয়ন বাধাগ্রস্ত করা হবে না। আমরা কথা বলছিলাম বিভিন্ন ধরনের সংকট আর সম্ভাবনা নিয়ে এবং শঙ্কা নিয়ে, এবং সে বিষয়গুলো নিয়ে আমরা আবারও ফিরবো। আমি একটু যেতে চাই, যিনি জাহিদুল ইসলাম আছেন, সেক্রেটারি জেনারেল কক্সবাজার জেলা জামায়াত, আপনার কাছে একটু জানতে চাই যে যারা সাধারণ ভোটার তারা একটা প্রশ্ন করেছেন যে সব ধর্মের মানুষ নিরাপত্তা পাবে কিনা, কারণ কুরআন এবং সুন্নাহ আলোকে যদি সেই অনুযায়ী যদি আমাদের সংবিধান চলে বা রাষ্ট্র পরিচালনা করতে যান, সেক্ষেত্রে অন্য ধর্মে যারা আছেন তাদের নিরাপত্তা কিভাবে আপনারা নিশ্চিত করবেন, সেটা স্থানীয় ভোটাররা বলেছেন। সেই প্রশ্নের উত্তরটি জানতে চাই। আসলে এ ধরনের প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। যিনি মুসলিম উনিও বাংলাদেশের নাগরিক, যিনি অন্য ধর্ম উনিও বাংলাদেশের নাগরিক। একজন মুসলিম যে ধরনের নিরাপত্তা পাবে, একজন অমুসলিমও সে ধরনের নিরাপত্তা পাবে। এবং ইসলাম এক্ষেত্রে সবচেয়ে বেশি অন্য ধর্মাবলম্বীদের নিরাপত্তার ক্ষেত্রে গ্যারান্টি দিয়েছে। আমরা দেখেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন অমুসলিমকে যদি কোনো মুসলিম অন্যায়ভাবে আঘাত করে, আমি তার বিরুদ্ধে, আমি অমুসলিমদের পক্ষ হয়ে তার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। সুতরাং যারা আমরা সত্যিকারের মুসলমান দাবি করি, সে অমুসলিমদের নিরাপত্তা দেওয়া আমাদের ইমানীয় দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব। এখানে কোনো টেনশনে থাকার কোনো প্রয়োজন নাই। অতীতে বিশেষ করে আমাদের কক্সবাজার জেলায় এখানে আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা দীর্ঘদিন থেকে এখানে জীবনযাপন করে আসছি। হিন্দু, বড়ুয়া, খ্রিস্টান, তাদের পূজা হয়, আমাদের কোনো সমস্যা কখনো হয় না। এখানে আমরা একাকার হয়ে এখানে জীবনযাপন করতেছি এবং সবাই নিরাপত্তার জন্য আমরা ভূমিকা রাখি। এখানে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। নিশ্চয়ই। আমি একটু স্থানীয় ভোটাররা দু একজন কথা বলতে যাচ্ছেন, আমি একটু খুব সংক্ষেপে, আমাদের সময় একেবারেই শেষ, একদম খুব সংক্ষেপে যদি আপনি বলেন যে আপনার প্রশ্নটা। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট আব্দুল শুক্র, অ্যাক্টিভিস্ট লয়ার। কক্সবাজারে আমরা মানবাধিকার কন্টেস্টে আমরা দীর্ঘদিন দেখে আসছি, সরকার যখন পরিবর্তন হয় তাহলে এই দেশে অপরাধীদের অভয়ারণ্য, কক্সবাজারের অভয়ারণ্য হিসাবে সৃষ্টি হয়। বিশেষ করে মাদক,
মাদক পাচার, মানব পাচার। এখন মাদক পাচারে আমরা বিগত সরকার আমলে দেখেছি যারা আমলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং নেতারা একই সূত্রে গঠিত হয়ে ওরা দেশের বর্ডার ক্রস করে মাদক পাচার করে এই রকম বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করছে। কিন্তু ইতিপূর্বে আমরা একটা হিস্ট্রি থেকে, ইতিহাস থেকে এবং তথ্য থেকে আমরা জানতে পারি কক্সবাজার সীমান্ত এলাকায় বিগত সরকার আমলে 102 জন স্বঘোষিত মাদক পাচারকারী ওরা সারেন্ডার করছিল। আইনের গ্যাডাক হলে পরে ওরা দায় মুক্তি নিয়েছে সরকার থেকে। এখন পরবর্তী নেক্সট সরকার পার্লামেন্ট আসলে আমলা এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং অপরাধীরা কোনো একই সূত্রে গঠিত হবে কিনা এবং মাদক পাচার এবং মানব পাচার এবং অপরাধীদের অভয়ারণ্য এদেরকে বিচারহীনতা সংস্কৃতি থেকে কোনো পার করে দেবে কিনা, এটা আমার প্রশ্ন। নিশ্চয়ই বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু উঠে এসেছে। আমি কথা বলবো এবং আমি যিনি আছেন অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, তিনি শুধুমাত্র তো আসলে একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন না, তিনি তো আসলে আইন, যেহেতু তিনি অ্যাডভোকেট, তো আপনার কাছেই আমি সরাসরি জানতে চাই এই যে মাদক পাচার, মানব পাচার এবং অপরাধ প্রবণতা অনেক বেশি বেড়ে যাওয়া, এই জায়গাগুলো নিয়ে যদি একটু বলেন। কক্সবাজারে যখন যে ক্ষমতায় আসে বলা হচ্ছে যে তখনই সেই প্রবণতাটা বেড়ে যায়। জি, আসলে এগুলোই আমাদের এখানকার বড় সমস্যা কক্সবাজারের জেলার। আমার মনে হয় অতীতে যারা এইসব অবৈধ অন্যায় দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছিলেন তারা এখন নাই, তারা পলাতক শক্তি, তারা পতিত শক্তি। আগামী দিনে মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছেন, 17 বছরের মধ্যে তারা কোনোদিন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই। এইবার তারা ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে যদি বিএনপিকে ক্ষমতায় পাঠান, কক্সবাজার 3 আসনের প্রার্থীর পক্ষ থেকেও এসব ঘোষণা আছে যে আমরা নির্বাচিত হতে পারলে আমরা এই সকল প্রকার মাদক সংশ্লিষ্ট বিষয় এবং মানব পাচার সংশ্লিষ্ট বিষয় সহ সকল প্রকার দুর্নীতি আমরা জিরো টলারেন্সের মাধ্যমে নিয়ন্ত্রণ করব। এভাবে আমাদের দলের পক্ষ থেকে এবং প্রার্থীর পক্ষ থেকেও আমাদের ঘোষণা দেওয়া আছে। আমি বিশ্বাস করি আমার দল নির্বাচিত হলে আমাদের এই এলাকা হবে নিরাপদ, সামাজিক নিরাপত্তা বাড়বে এবং পর্যটন এলাকা হিসেবেও নিরাপত্তা বাড়ানো হবে। তাছাড়া সাথে আমি একটা জিনিস যোগ করতে পারি, যদি এখানে নারী পুরুষ উদ্যোক্তা বাড়ানো হয়, শ্রম সৃষ্টি করা হয়, চাকরি সৃষ্টি করা হয়, বেকারত্ব দূরীকরণের জন্য ব্যবস্থা করা হয়, তাহলে তাদের যারা বিভিন্ন অপকর্মে লিপ্ত আছে তাদেরকে আবার ভালো কাজে আমরা নিয়োগ করতে পারলে, কাজ সৃষ্টি করতে পারলে তারা আস্তে আস্তে ওইসব খারাপ কাজ থেকে সরে এসে সমাজে ভালো ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমাদের কাছে পরিষ্কার। এবং ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম। আমি একটু জাহিদুল ইসলাম এবং জিয়াউল হকের কাছে খুব সংক্ষেপে, একদমই সংক্ষেপে, আমাদের সময় একেবারেই কম, খুব ছোট করে জানতে চাই যে এই যে যারা স্থানীয় ভোটার বসে আছেন তাদের হাজারো প্রশ্ন আছে, আমাদের সময় সংক্ষেপের কারণে। জাহিদুল ইসলাম, প্রথমে আপনি একটু ছোট করে যদি একদম বলেন যে আপনার ইস্তেহারের কথা আমরা শুনেছি, প্রতিশ্রুতি একদম শেষ সময়। বাংলাদেশের জনগণ যদি আমাদেরকে ভোট প্রদান করে ক্ষমতায় নিয়ে যায়, দায়িত্ব দেয়, আমরা দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স থাকব। আমরা দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত একটা সরকার আমরা বাংলাদেশের ভোটারদেরকে উপহার দেব। এবং বিশেষ করে কক্সবাজারের 4 আসনের যে ভোটাররা আকাঙ্ক্ষা করছে যে আমাদের যারা প্রার্থী আছেন তারা ঘরে ঘরে যাচ্ছেন, মানুষ আমাদেরকে সাড়া দিচ্ছে, মানুষ একটু পরিবর্তন চাই। আমরা 54 বছর দেখেছি যাদেরকে ক্ষমতায় নিয়েছি তারা দেশে পরিবর্তন করতে পারে নাই। আমরা একটু পরিবর্তনশীল দেখতে চাই, জামাতকে ক্ষমতায় নিতে চাই। ধন্যবাদ। আসলে আইনের সুশাসন চাই। জিয়াউল হক, খুব সংক্ষেপে, আমাদের সময় একেবারেই কম। বাংলাদেশের সবচেয়ে বেশি সমস্যা এটা হচ্ছে নীতিবান, আদর্শবান মানুষের সমস্যা। আমরা যতই বড় লোক দেখি না কেন, যতই বড় শিক্ষিত দেখি না কেন, আমাদের দেশের সম্পদগুলো চুরি হয়ে গেছে সর্বোচ্চ শিক্ষিত মানুষের হাত দিয়ে। আমাদের দেশ উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বড় বড় যারা শিক্ষিত পারছেন, বড় বড় আমরা তাদের হাত দিয়ে।
আমরা যদি বাংলাদেশের মানুষ যদি ইসলাম আন্দোলন বাংলাদেশকে পছন্দ করেন, সর্বপ্রথম যেটা নিশ্চিত করবে সেটা হচ্ছে সুশাসন এবং দুর্নীতিমুক্ত একটা পরিবেশ। যদি বাংলাদেশের মানুষকে দুর্নীতিমুক্ত পরিবেশে সুশাসন পায়, অবশ্যই বাংলাদেশ উন্নয়ন হবে। বাংলাদেশে যে সমস্ত অসুবিধাগুলো, সব অসুবিধা কি হবে, কেটে যাবে। আর বাংলাদেশের অধিকারের ক্ষেত্রে ইসলামে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য অধিকার নিশ্চিত করে। আপনারা জানেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অন্য ধর্মীরাও, ভিন্ন ধর্মীরাও তাদের হাতে নিরাপদ মনে করত, তাদের টাকা তার কাছে নিরাপদ রাখত এবং তাদের সম্পদ, তাদের সম্মান মহানবীর কাছে নিরাপদ মনে করত। আমরা এমন একটা পরিবেশ বাস করতে চাই যে এই পরিবেশে ভিন্ন ধর্মীরাও আস্থা আনবে যে এখানে আমাদের সম্মান সুরক্ষিত, আমাদের সম্পদ সুরক্ষিত, আমাদের অধিকার সুরক্ষিত। এরকম একটা সুন্দর পরিবেশ আমরা অবশ্যই সৃষ্টি করতে পারবো। শেষে অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম বলেন। জি, ধন্যবাদ। আমি বলবো যে এই দেশের নীতি নৈতিকতা বাড়ানোর জন্য শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করা দরকার। যদি আমরা কারিগরি শিক্ষার উপর নির্ভর করি এবং নৈতিকতা নির্ভর শিক্ষা ব্যবস্থা আমরা সকলকে দিতে পারি, তাহলে ছোটবেলা থেকে শিশু কিশোর থেকেই তারা একটা ভালো পরিবেশে ভালো শিক্ষা নিয়ে বড় হবে। যেটা অভিযোগ আনা হয়েছে যে শিক্ষিত লোকেরা চুরি করেছে, আমি এটার উত্তরে বলবো চোরেরা চুরি করেছে। শিক্ষিত লোকেরা দেশ গঠন করে, যোগ্যতা আছে বলে, শিক্ষা আছে বলে সে দেশ গঠন করে। তাদের মধ্যে গুটি কতেক চোর আছে, তারাই দেশকে ধ্বংস করে। সুতরাং দেশে বিষয়ভিত্তিক যোগ্যতা সম্পন্ন লোক দরকার। স্বাস্থ্যমন্ত্রী যদি আপনি একজন বিএ পাস দেন তাইলে হবে না, শিক্ষামন্ত্রী যদি আপনি একজন আইএ পাস দেন তাইলে হবে না। শিক্ষাবিদকে শিক্ষামন্ত্রী দিতে হবে, স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞকে স্বাস্থ্যমন্ত্রী দিতে হবে। এবং এইসব এভাবেই দেশকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব বলে আমি বিশ্বাস করি। এবং আমাদের দল ক্ষমতায় গেলে আমরা সেভাবেই দেশে পদায়ন ঘটাবো, সেভাবেই দেশকে সুদূর ভবিষ্যতে যেন এই দেশ স্বনির্ভর হতে পারে, এই দেশ তার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে অটল থাকতে পারে, বিদেশি শক্তিকে প্রভু ভেবে যেন নম না করে, সেই ধরনের মানুষ গড়ে তোলার জন্য, ব্যাকবোনওয়ালা জাতি গড়ে তোলার জন্য আমার দল নিশ্চয়ই একটা ভালো ভূমিকা রাখতে পারবে যদি নির্বাচিত হয়। আপনাদের তিনজনকে ধন্যবাদ, আপনারা এতক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। স্থানীয় যারা ভোটার আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। এবং আপনারা দেখছিলেন এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশ। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো জেলায়। আর আমরা প্রত্যাশা করব এই কক্সবাজার জেলার যারা আছেন তারা তাদের ব্যালটের মাধ্যমে নির্বাচিত করবেন তাদের পছন্দের প্রার্থীকে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।